আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাহান নিউজ বিডির সকল দর্শকদের জানাচ্ছি আবার একবার স্বাগত। আজ আমরা আপনাদের জানাবো কিভাবে হঠাৎ হাটহাজারী মাদ্রাসায় এলেন মামুনুল হক, যেখানে মাত্র 12 দিন আগেও রাজপথ তীব্র ছিল মামুনুল হককে রুখে দেওয়ার, সেখানে কিভাবে তিনি চট্টগ্রামে প্রবেশ করলেন জানাবো আমরা আপনাদের এই বিষয়ে বিস্তারিত। অন্যদিকে দেশদ্রোহের মামলা শেষ হতে না হতে মামুনুল হকের বিরুদ্ধে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়েছে। জানাবো আমরা আপনাদের কিভাবে বারবার মোটরসাইকেলের পিছন দিয়ে ধাক্কা দিয়ে ভিপি নূরকে হত্যা চেষ্টা করা হয়েছে। বিষয়টি নিয়ে আজ থানায় এসে কি বললেন তিনি। 59 দিন পর হঠাৎ কেন্দ্রীয় কার্যালয়ে রিজভী কেন এতদিন পর্যন্ত অফিসে আসেননি, এ বিষয়ে বিস্তারিত। এবং সবশেষে আপনাদের জন্য রয়েছে ওবায়দুল কাদের ও মির্জা ফখরুলের দুই ভাই দুই পৌরসভার মেয়র। বিষয়টি নিয়ে চলছে সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন। তাই পুরো বিষয়গুলো জানতে আমাদের আজকের এই নিউজের শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকার অনুরোধ করছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরোধিতা করে বক্তব্য দিয়ে বিতর্কের মুখে থাকা বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক আকস্মিকভাবে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় পৌঁছে গেছেন। চট্টগ্রামে যাকে প্রবেশ করতে না দিতে মাত্র 12 দিন আগেও রাজপথ তীব্র উত্তাল ছিল, সেই মামুনুল হক বিকেলে হাটহাজারী মাদ্রাসায় যায়। সফরকালে তিনি হেফাজতের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফির কবর জিয়ারতের পাশাপাশি সংগঠনের নতুন আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং মাদ্রাসা শুরা কমিটির সদস্য মাওলানা শেখ আহমদ ও মাওলানা ইয়াহিয়ার সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন। সাক্ষাতে তাদের মধ্যে কি আলোচনা হয়েছে তা জানা না গেলেও ধারণা করা হচ্ছে যে বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধী বক্তব্যের জেরে দায়ের হওয়া মামলার বিষয়ে আলোচনা করতেই তিনি ঢাকা থেকে হাটহাজারী চলে যান। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়েজি বলেন, মাওলানা মামুনুল হক বিকেলে হাটহাজারী মাদ্রাসায় এসেছিলেন। তিনি আল্লামা শাহ আহমদ শফি হুজুরের কবর জিয়ারত এবং হেফাজতের বর্তমান আমির সহ অন্য হুজুরদের সঙ্গে সাক্ষাৎ করে চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। এরপর বিকাল 5টার দিকে তিনি নিজ গাড়িতে করে ঢাকায় ফিরে যান। গত 13 নভেম্বর রাজধানীর বিএমএ অডিটোরিয়ামে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে শানের রিসালাত কনফারেন্সে বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব ও বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মামুনুল হক প্রকাশ্যে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করে বক্তব্য দেন। এ ঘটনায় সারা দেশে ব্যাপক সমালোচনার মুখে পড়েন হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। গত 27 নভেম্বর হাটহাজারীতে মাহফিলে যোগ দেওয়ার কথা ছিল তার, কিন্তু চট্টগ্রাম মহানগর ও উত্তর জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন মামুনুল হকের চট্টগ্রাম আগমন ঠেকাতে প্রতিরোধ কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করে। রাজপথে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের তীব্র বাধার কারণে ও প্রশাসনের চাপের মুখে মামুনুল হক সেদিন মাহফিলের মঞ্চে উপস্থিত হননি। এদিকে গত 7 ডিসেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে জুনায়েদ আহমেদ বাবুনগরী মামুনুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও চরমনার পীর সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে দুটি রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা হয়। আদালত মামলা দুটি তদন্ত করতে পিবিআইকে নির্দেশ দিয়েছে, কিন্তু এর রেশ কাটতে না কাটতেই জানা যায় মামুনুল হকের বিরুদ্ধে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়েছে। জানা যায় বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসাম জগলুল হোসেনের আদালতে এই মামলার আবেদন করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক। বিষয়টি নিশ্চিত করেছেন সাইবার ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন। সম্প্রতি ভাস্কর্য ইস্যুতে এ নিয়ে মামুনুল হকের বিরুদ্ধে 2টি মামলা এবং 3টি মামলার আবেদন করা হলো। এদিকে জানা যায় ডাকসুর সাবেক ভিপি নূরকে গায়ে চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নূরকে গায়ে চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। এ ব্যাপারে তিনি গত রাতে 4:30টার দিকে রাজধানীর হাতিরঝিল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। নূরের দেয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায় গত রাত 11টার দিকে তিনি পল্টন থেকে তার বাড্ডার বাসায় ফিরছিলেন। প্রতিমধ্যে মালিবাগ ফ্লাইওভার থেকে নামার সময় একটি প্রাইভেট কার, যার রেজিস্ট্রেশন নম্বর ছিল ঢাকা মেট্রো গ 316508, পেছন থেকে তার নিয়মিত ব্যবহার মোটরসাইকেলটিকে, যার নাম্বার ঢাকা মেট্রো ল 449805, সেই মোটরসাইকেলটিকে অনুসরণ করে তাড়া করে। পরপর দুবার প্রাইভেট কারটি তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে। অভিযোগে আরো বলা হয় মোটরসাইকেল চালক আমিনুল ইসলাম কৌশলে প্রাইভেট কারের ধাক্কা এড়িয়ে যাওয়ায় হাতিরঝিল থানাধীন ডিআইটি রোডের আবুল হোটেলের সামনে একটি বাসকে সজোরে ধাক্কা দেয়। বাসের সাথে ধাক্কা দেওয়ার পর প্রাইভেট কারটির চালক গাড়িটিকে কিছুটা পেছনের দিকে নিয়ে পুনরায় তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে। পরে স্থানীয় জনতা এগিয়ে আসলে প্রাইভেট কারটি ইউটার্ন নিয়ে চলে যায়। অভিযোগে ডাকসুর সাবেক ভিপি জানান সে সময় তিনি তার মোটরসাইকেলে ছিলেন না, অন্য একটি গাড়িতে ছিলেন। তার সহযোগী শাকিলুজ্জামান ও মোহাম্মদ সোহরাব হোসেনের পেছনের আরেকটি গাড়ি থেকে ঘটনাটি প্রত্যক্ষ করে। নূরের ধারণা তাকে হত্যার উদ্দেশ্যে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়েছে। এ ঘটনায় প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি নিজের নিরাপত্তা নিশ্চিতের আর্জি জানান তিনি। এদিকে জানা যায় 59 দিন পর কেন্দ্রীয় কার্যালয়ে আজ পৌঁছেছেন
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। দিনের বেশিরভাগ সময় নয়াপল্টন কার্যালয়ে কাটত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। করোনাকালেও তিনি নিয়মিত কার্যালয়ে আসতেন। মানবিক সহায়তা নিয়ে ছুটে বেরিয়েছেন দেশের বিভিন্ন অঞ্চলে। আবার ফিরে আসতেন কার্যালয়ে, দলের দাপ্তরিক কাজ সারতেন, দলের হয়ে প্রেস ব্রিফিং করতেন নিয়মিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গ্রেফতার হওয়ার পর জামিন হওয়ার আগ পর্যন্ত একদিনের জন্য দলীয় কার্যালয় ছাড়েননি রিজভী। নেত্রীকে জেলে রেখে নিজে বাসায় আরামে ঘুমাবেন না, এমন প্রত্যয় ছিল এ নেতার। পরে খালেদা জিয়া জামিনে মুক্তি পেলে বাসায় ফেরেন। সেই রিজভী কেন্দ্রীয় কার্যালয়ে আসেন না প্রায় 2 মাস হলো। না মান অভিমান থেকে নয়, গুরুতর অসুস্থতার কারণেই প্রিয় পার্টি অফিসে এতদিন আসতে পারেননি রিজভী। হৃদরোগের চিকিৎসা শেষে 59 দিন পর নয়াপল্টনে কার্যালয়ে ফিরেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। বৃহস্পতিবার সকাল 10টায় তিনি কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। লাঠি হাতে ধীর গতিতে সিঁড়ি বেয়ে 3 তলায় উঠেন রিজভী। পরে নিজের দফতরে বসে নেতা কর্মী অফিস কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। তারা প্রিয় নেতার স্বাস্থ্যের খবরাখবর নেন। রিজভীও নেতা কর্মী ও অফিস কর্মীদের পরিবারের লোকজনের খবরাখবর নেন। এদিন রিজভীর হঠাৎ কেন্দ্রীয় কার্যালয়ে আগমনে কর্মীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য দেখা দেয়। কাছাকাছি থাকা কয়েকজন নেতাকর্মীও ছুটে আসেন তার সঙ্গে দেখা করতে। রিজভী এ সময় অসুস্থতার দিনগুলোর স্মৃতি রোমন্থন করেন। অসুস্থ অবস্থায় তার খবরাখবর নেওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান। শারীরিক অবস্থা সম্পর্কে রুহুল কবির রিজভী বলেন, এখন অনেকটাই সুস্থ বোধ করছি। রিং পরানোর পর আমাকে অনেক সতর্কতার সঙ্গে চলতে হয়েছে, যেটি আগে কখনোই আমি করিনি। এখন থেকে নিয়মিত কেন্দ্রীয় কার্যালয়ে আসার আশাবাদ ব্যক্ত করে দফতরের দায়িত্বপ্রাপ্ত এই নেতা বলেন, নিয়মিত কার্যালয়ে আসার চেষ্টা করব যদি শরীর সাপোর্ট দেয়। যারা দোয়া করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রিজভী বলেন, মহান সৃষ্টিকর্তার রহমতে আমি সুস্থ হয়েছি। আমার সুস্থতার জন্য দেশে বিদেশে কর্মী সমর্থক সহ দেশবাসী দোয়া করছেন, মিলাদ পড়ছেন, রোজা রেখেছেন এবং প্রার্থনাও করছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সৃষ্টিকর্তা সবাইকে সুস্থ রাখুন, হেফাজতে রাখুন। এদিকে গত 3 ডিসেম্বর রিজভীর স্ত্রী আঞ্জুমান আরা বেগম ও শালিকা তাহমিনা বেগমের করোনা ভাইরাস ধরা পড়ে। এরপর থেকে রিজভী অন্য একটি বাসায় আছেন। রিজভী জানান, তার স্ত্রী ও শালিকা সুস্থ আছেন, তেমন কোনো উপসর্গ নেই। চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন তারা। এদিকে দেশের 2 বৃহত্তম দল আওয়ামী লীগ ও বিএনপি, এই 2 দলের সেকেন্ড ইন কমান্ড ওবায়দুল কাদের ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কাকতালীয়ভাবে তাদের দুজনের ছোট 2 ভাই দেশের 2টি পৌরসভার সফল মেয়র। 2 জনের নামের মধ্যে রয়েছে মিল। একজনের নামের শুরুতে মির্জা, অন্যজনের নামের শেষে মির্জা। এর মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার 3 বারের নির্বাচিত মেয়র। আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সাল আমিন প্রথমবারের মতো ঠাকুরগাঁও পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি 2016 সালে মেয়র নির্বাচিত হন। কেমন লাগলো আপনাদের বাংলাদেশের এই 2 রাজনীতিবিদের 2 ভাইয়ের রাজনীতিতে আসার গল্প শুনে? অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এবং নিত্য নতুন সকল নিউজ পেতে জাহান নিউজ বিডিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।